Okay, so I'm going to record this class. I mean, after completing this class, I'll provide you recorded class as well as PDF file also. অনেকেই লাইভ ক্লাস মিস করেন, তো ক্লাস শেষে যাতে করে আরেকবার আপনারা ক্লাসটি দেখতে পারেন এই জন্য আমি এটি রেকর্ড করছি। তো আজ হচ্ছে আমাদের সেভেন্থ ফ্রি লাইভ ক্লাস এই ফ্রি কোর্সে, এবং আজকের এই ক্লাসটিতে আমি যেটা বলছি আই টক অ্যাবাউট স্পিকিং অ্যান্ড রাইটিং, কিভাবে আপনারা ইংলিশের যে কোনো একটা টপিকের উপর ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। আমরা অনেকেই মনে করি যে আমি রিডিং পড়তে পারি, আমি মোটামুটি লিখতেও পারি, কেউ কথা বললে সেটাও বুঝি, কিন্তু আমি নিজে যখন বলতে যাই আমি ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না, ভোকাবুলারি ব্রেনে আসে না, একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি তৈরি করতে পারি না, বা একটা সেন্টেন্স আমি বলতে যাচ্ছি এটা কোন টেন্সে বলবো, না প্যাসিভ ভয়েসে বলবো, না মডালে বলবো, এটা আমরা বুঝি না। যাদের এই প্রবলেমগুলো হয় আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকবেন, আমি কয়েকটা প্যাসেজ অ্যানালাইসিস করে দেখাবো, প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে এই জায়গাগুলোকে কভার করা যায়। তো কত সুন্দরভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করা যায় বা রাইটিং এক্সপার্ট হওয়া যায় আমি দেখাবো। তো শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, হিয়ার ইউ ক্যান সি স্পিকিং ক্লাস 01, অ্যান্ড দিস ইজ আওয়ার সেভেন্থ ক্লাস অফ দিস ফ্রি কোর্স, ইউ নো দ্যাট। এইখানে আমি প্রথমত যেটা নিয়ে কথা বলবো, দেখেন, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, ইংলিশে কিভাবে একটা প্রেজেন্টেশন আপনি দিবেন, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে অডিয়েন্সের সামনে আপনি ভালোভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, এটা নিয়ে কথা বলছি। লাস্ট পর্যন্ত থাকবেন, দেখার চেষ্টা করেন। আহ, আপনার এই ল্যাঙ্গুয়েজটা অনেক অনেক ডেভেলপমেন্ট আসবে, আপনি একটা ক্লাস লাস্ট পর্যন্ত করে যান পজিটিভ মাইন্ডে নিয়ে, কারণ আমি প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বুঝিয়ে থাকি বা শিখিয়ে থাকি। আর একটা কথা আমি আপনাদের বলছিলাম, আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছি, তারপরেও পারছি না। এর মেইন রিজন হচ্ছে আমরা সিকোয়েন্স ফলো করি না, ধারাবাহিকতা ফলো করি না। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি ওয়ার্ড না পারেন আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। তো এই ভাষাটা শেখার আগে আপনাকে এইটা জানতে হবে বা মেনটেন করতে হবে, আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব। এইটা যারা বুঝতে পারে তারা ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারে। আর এটা বুঝতে না পারলে, আপনি আজকে আমার কাছে ফ্রি ক্লাস করতে আসছেন, শিখতেছেন, আগামীকাল ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে একটা ক্লাস আপনার সামনে আসবে, পরের দিন হয়তো এরকম আরেকটা লাইভ ক্লাসের অফার পাবেন আপনি। এইভাবে বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে দিন, মাস, বছর যেতে থাকবে, আপনিও শিখতেছেন, শিখবেন, শিখতেই থাকবেন, ওই শেখাটাকে শেষ নামাতে পারবেন না। ওই শেখাটা আপনার নিজের ভিতরে অ্যাকচুয়ালি কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরি ইংরেজি জানি। কিন্তু যদি নিজের প্ল্যান করে নিজের ব্রেইনে এটা সেট আপ করতে পারেন, আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ভাষার ভিতর ঠিক কি আছে, কোন টপিকের পর কোন টপিক পড়তে হবে, এটা বুঝতে পারলে, এটা সেট করতে পারলে, একটা নির্দিষ্ট মেন্টরের অধীনে থেকে এগোতে পারলে দ্রুত ডেভেলপ করা যায় এবং শেষ করা যায়, কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়। তো যাই হোক, তো দেখেন, একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে আমাকে ভালো একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, ভালো একটা স্টার্টিং এর দরকার। একটা ভালো শুরু যদি আপনি করতে না পারেন, ভালোভাবে যদি গ্রিটিংস দিতে না পারেন, ইন্ট্রোডাকশন দিতে না পারেন, তাহলে আপনি যেটাই বলেন না কেন ভালো শোনাবে না। অর্থাৎ কি, আপনি যখন একটা সার্টেন টপিকের উপর ইংলিশে স্পিকিং করবেন, একটা টপিকের উপর যখন আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিবেন, কথা বলার আগে আপনাকে তো ভালো একটা ইন্ট্রো দিতে হবে, একটা ইন্ট্রোডাকশন আপনি দিবেন। এইখানে অনেকেই কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক করে ফেলে। আপনি যে টপিকের উপরেই কথা বলেন না কেন, বডি পার্ট যত ভালোভাবে আপনি বলেন না কেন, যদি আপনার ইন্ট্রোডাকশনে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যায় বা ভালোভাবে এটা দিতে না পারেন, আপনার কথা মানে মাঝের দিকের কথা কিন্তু কেউ আর শুনতে চাইবে না। আপনার যে এক্সামিনার, আপনার যে ইনস্ট্রাক্টর, সে কিন্তু আর শুনতে চাইবে না। এই জন্য শুরুটা ভালো হওয়া দরকার, ভালোভাবে শুরু করতে পারলে ইনশাল্লাহ ভালোভাবে শেষ করা যায়। তো দেখেন এখানে কয়েকটা স্টার্টিং সিস্টেম আমি দিয়েছি, এটা যদি আপনারা মেমোরাইজ করতে পারেন বা বুঝে ঠিক এইভাবে বলতে পারেন, তাহলে এখানে আপনার বেনিফিটটা কি, আপনি এই ওয়েটা ফলো করে স্টার্টিং করতে পারলে যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন, আপনার মিস্টেক হওয়ার পসিবিলিটিটা থাকে না, গ্রামেটিক্যাল মিস্টেক যেটা। যেমন দেখেন এখানে কি বলছে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ, হ্যাঁ ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম, এখানে দিস ইজ বলতে পারেন, আই অ্যাম বলতে পারেন, বা মাই নেম ইজ বলা যায়। এটা আমি একটু ডিটেলস অ্যানালাইসিস করে দিই, মনোযোগ দিয়ে বলছেন। দেখেন, প্রথমত আপনি একটা সালাম দিন যে আসসালামু আলাইকুম। এরপর এই যে গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো আমরা বলি বিভিন্ন জায়গায় ভাইবা ফেস করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে, তাই না? তো এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করেন আপনি কিভাবে বলবেন, এখানে আমরা অনেকেই ভুল করি। যেমন
একদম সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে হয়। যে কোনো জায়গায় আপনি ভাইবা ফেস করতে যাচ্ছেন, একটা স্পিকিং টপিক বা একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন অডিয়েন্সের সামনে, গুড মর্নিং কখন বলতে হয়? একদম সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। এই যে দুপুর 12টার পরে একটা, দুইটা, তিনটা এরকম টাইমে আমরা বলি গুড নুন। এইটা কিন্তু বলা যাবে না। নুন, NOON, নুন মানে দুপুর, এটা একটা ওয়ার্ড। বাট গুড নুন বলে কোনো ফ্রেজ হয় না বা কোনো কিছু হয় না, কোনো গ্রিটিংস এর ওয়ার্ড না গুড নুন। এই জন্য এই দুপুর বেলায় মনে করেন আপনি একটার সময়, দুইটার সময় একটা ভাইবা ফেস করছেন, একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, অফলাইনে হোক অনলাইনে হোক, গুড নুন কেউ বলবেন না। এটা মনে রাখবেন। 12টার পর থেকে যে টাইমই হোক গুড আফটারনুন বলবেন। গুড আফটারনুন একদম গোধূলি লগ্ন পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলা যায়। এরপর সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, তাহলে 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, লাইক সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি গুড আফটারনুন বলতে পারেন। সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত আপনাকে গুড ইভিনিং বলতে হবে, যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে। মনে করেন আমার বেশিরভাগ ক্লাস এই অনলাইনের ব্যাচগুলো আমি রাতে নিয়ে থাকি। আমার স্টুডেন্টরা, আমার পেইড কোর্সে যারা থাকে, তারা স্পিকিং করে, তারা প্রেজেন্টেশন দেয়। তো এই যে আমার স্টুডেন্টরা প্রেজেন্টেশন দেয়, তো অনেকেই গুড নাইট বলে শুরু করে, যে গুড নাইট স্যার, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক। এই গুড নাইট কিন্তু আবার বলা যায় না। কেন জানেন? গুড নাইট হচ্ছে একটা বিদায়ের ভাষা। আপনি একটা কথা বলে চলে গেলেন, শেষ করার ক্ষেত্রে গুড নাইট বলা যায়, কিন্তু গুড নাইট বলে কোনো কিছু শুরু করা যায় না। এটা কোনো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ না বা স্পিচ না। এই জন্য আপনি রাত 9টায়, 10টায়, 11টায়ও যদি কোনো প্রেজেন্টেশন দেন, কারোর সাথে কথা বলেন, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নট গুড নাইট। অনেকে কিন্তু এই ভুলটা করে, গুড নাইট বলে শুরু করে। অনেকে রাতে একজনের সাথে আরেকজন চ্যাটিং করতে যায়, গুড নাইট দিয়ে শুরু করে। নো, গুড নাইট দিয়ে কখনো কোনো কিছু শুরু করা যায় না। তাহলে আমি কি কি বললাম? সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং। গুড নাইট বলা যায় কখন? যখন রাতে কথা বলে চলে যেতে হয়, শেষ করার ক্ষেত্রে। আর অনেকেই আমরা দুপুরবেলায় গুড নুন বলি। এই গুড নুন বলে কিছু হয় না। নুন একটা ওয়ার্ড যার মানে দুপুর, কিন্তু গুড নুন কোনো ইন্ট্রোডাক্টরি স্পিচ নয়। এটা কোনো গ্রিটিংস এর ভাষা না। আমি কি আপনাদের এই কথাগুলোকে ক্লিয়ার করতে পারলাম? এই জায়গাটা কি আমি বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন? ওকে। দেখেন, এই ছোট ছোট মিস্টেক গুলো আমাদের হয়ে যায়। এইগুলো কাভার করতে পারলে ইংলিশে কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে অনেক বেশি কনফিডেন্ট পাওয়া যায়। এই জায়গাগুলো কাভার করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এখানে তিনটা স্টার্টিং সিস্টেম আছে। কিভাবে দেওয়া আছে দেখেন। বলছে গুড আফটারনুন এভরিওয়ান, প্রথমত আপনি সালাম দিবেন, হ্যাঁ। এরপর হাউ আর ইউ, দিস ইজ, এই দিস ইজটা কখন বলা হয় জানেন? মনে করেন দিস ইজ মিস্টার সৈকত, এরকম আপনি বললেন। এই দিস ইজ তখন বলা হয় যখন আপনি বড় কোনো অডিটোরিয়ামে কথা বলছেন, কোন একটা হল রুমে কথা বলছেন, অর্থাৎ আপনি এমন একটা জায়গায় কথা বলছেন যেখান থেকে সবাই আপনাকে দেখতে পারছে না। কেউ কেউ আপনাকে দেখতে পারছে, কেউ অল্প একটু দেখতে পারছে, মাথা উঁচু করে দেখতেছে, জাস্ট ভয়েসটা শুনতেছে। এই জায়গাগুলোতে দিস ইজ বলতে হয়। বা কারোর সাথে টেলিফোনে কথা বললে, দিস ইজ মিস্টার সৈকত, হাউ আর ইউ, হ্যাঁ। আর এইভাবে, অর্থাৎ দিস ইজটা কখন ব্যবহার করা হয়? যখন আপনি আপনার আহ, আপনি যার সাথে কমিউনিকেশন করছেন, কনভারসেশন করছেন, তার সাথে পুরোপুরি ভিজিবল না। সে আপনাকে পুরোপুরি দেখতে পারছেন না, আপনি তাকে পুরোপুরি দেখতে পারছেন না। এই জায়গাগুলোতে দিস ইজ ব্যবহার করা যায়। আদারওয়াইজ আই অ্যাম বা মাই নেম ইজ, দ্যাট উইল বি মোর পারফেক্ট। মাই নেম ইজ মিস্টার সৈকত। এরপর একটা প্রেজেন্টেশন আপনাকে আপনার ইনস্ট্রাক্টর, আপনাকে আপনার এক্সামিনার দিতে বলবে, তখন তাকে আপনি থ্যাংক দিয়েই তো শুরু করবেন। তো এখানে বলছে যে ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার। এরপর বলছে ফর গিভিং মি such chance to say a few words about the selected topic in front of you। এখানে দেখেন, অনেকে বলে আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু থ্যাংক মাই অনারেবল টিচার। এই ওয়ান্ট বলবেন না, WANT, ওয়ান্টের মানে চাওয়া, বাট এই ওয়ান্ট হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড। কথাবার্তা বলার ক্ষেত্রে যেহেতু ভদ্রভাবে বলা উচিত, কিভাবে পলাইটলি কথা বলতে হয় এটা শেখা উচিত। সো এই উড লাইক টু, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। এই উড লাইক টু হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে চাওয়া। অর্থাৎ ওয়ান্টের মানেও চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া। কিন্তু আমরা কোনটা ব্যবহার করব? উড লাইক টু, যার মানে ভদ্রতার সহিত কোনো কিছু চাওয়া। আর এই যে থ্যাঙ্ক,
এই থ্যাংক শব্দটা কি বলেন তো? এটা কিন্তু ভার্ব এখানে, ঠিক আছে? অনেকে এই থ্যাংকের সাথে এস দিয়ে ফেলে, থ্যাঙ্কস বলে ফেলে। এটা কিন্তু কখনোই হয় না। এই উড লাইক টু এরপর অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? অনেকেই থ্যাংকের সাথে কি বলে, আই উড লাইক টু থ্যাঙ্কস। নাও, এটা আমার ভার্ব, মনে রাখতে হবে। জাস্ট থ্যাংক, হ্যাঁ? এই ছোট ছোট মিস্টেক গুলো আমাদের হয়। তো ফার্স্ট, আই আমি আমি এখানে ওয়ান্ট বলবো না, থ্যাঙ্কস বলবো না, কি বলবো? আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল টিচার। এরপর ফর গিভিং, অনেকে এই জায়গাটাতে ভুল করে, ফর এর পরে গিভ বলে। মনে রাখবেন, টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব থাকে, তার সাথে আইএনজি বসাতে হয়। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড কোনো ওয়ার্ডের পর যদি ভার্ব থাকে, তার সাথে আইএনজি বসাতে হয়। অনেকে ফর গিভ বলে। এরপর ফর গিভিং হবে, হ্যাঁ, মি সে চান্স টু সে। দেখছেন, এই যে টু এর পরে ভার্ব আছে, এই টু প্লাস ভিয়ন, এটাকে বলে ইনফিনিটিভ। হ্যাঁ, টু বাদে যদি অন্য যে কোনো প্রেপোজিশন থাকে, তখন তারপরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, কিন্তু টু থাকলে ভি ওয়ান বসে, যেটাকে ইনফিনিটিভ বলে। তাহলে ফার্স্ট, আই উড লাইক টু, জাস্ট ওয়েট আ মিনিট। Okay, so first, I'd like to thank my honorable teacher for giving me chance to say a few words, অর্থাৎ কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, about the selected topic in front of you। এরপর বলছে today's topic is, then dear audience, আপনার টপিকের নামটা মেনশন করলেন, তারপর কথা বলাটা শুরু করলেন। এই যে দেখেন, মাত্র এক লাইন বা দুই লাইনের একটা দুই লাইনে দুইটা সেন্টেন্স আমি আপনাদের সামনে কিন্তু এখন অ্যানালাইসিস করলাম, করতে কতক্ষণ টাইম লেগে গেল! ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এখানে এই অনেকেই প্রেজেন্টেশন দেয়, অনেক বইতে আপনি এই ধরনের লেখা পাবেন, অনেক টিচার পড়বে, আপনি দেখবেন, আপনি এগুলো মুখস্থ করে যাবেন। কিন্তু আমরা কিন্তু ভুলটা বুঝতে পারি না। ভুলটা কতজন ধরায় দেয়, যেটা আমি এখানে বললাম, যে আমরা ওয়ান্ট না বলে উড লাইক টু বলবো, এই কথাটুকু কিন্তু কেউ বলে না। আমরা এই যে ফর গিভিং, এটা কেন হচ্ছে, যে আমি কি বললাম, যে টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর ভার্ব বসলে আইএনজি বসাতে হয়। তো এই বিষয়গুলো যদি আপনি মনে রাখতে না পারেন, আপনি যদি এখানে ফর গিভ বলেন, তাহলে আপনি একটা আইএলটিএস এক্সাম দিচ্ছেন, আপনার ইনস্ট্রাক্টর একটা টপিকের উপর কথা বলতে বলছে, আপনি তো এইভাবে একটা গ্রিটিংস দিবেন, শুরু করবেন, ওই শুরুতেই যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হয়, আপনি ভুল করেন, আপনি বডি পার্টে যাই বলেন না কেন, একটা টপিকের উপর স্পিকিং করবেন, সেখানে যত ভালো প্রিপারেশন আপনি নিয়ে আসেন না কেন, এই শুরুর জায়গাটাতে ভুল করলে তো আপনার সবই ভুল। এরপর আপনি যদি বলেন টু সেইং আ ফিউ ওয়ার্ড, এই সে এর পরিবর্তে যদি সেইং বলেন, ভুল হয়ে যাবে। তো এই জায়গাগুলো আমাকে বুঝতে হবে। এরপর দেখেন, স্টার্টিং সিস্টেম টু বলছে, ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি। হ্যাঁ, আই এম থ্যাঙ্কফুল এর বাংলা অর্থ, আমি কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য, আমাকে ইনভাইট করার জন্য, নিমন্ত্রণ করার জন্য। দেখছেন, ফর ইনভাইটিং মি, এইখানে যদি ফরটা না থাকতো, আই এম থ্যাঙ্কফুল এর পরে যদি টু থাকতো, তাহলে কিন্তু ইনভাইট হতো। গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল। হোপ মানে কি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করছি আপনারা খুব ভালো আছেন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বলছে, আই এম ফাইন। আই ফিল গ্লাড টু বি উইথ ইউ। আমি সত্যি আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে বা হতে পারে। আই ফিল গ্লাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। এখন আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের টপিকের উপর, ঠিক আছে? এরপর বলছে যে দ্য টপিক নেম ইজ, এই হচ্ছে আরেকটা স্টার্টিং সিস্টেম। আপনারা এটাও একটু দেখে নেবেন, যার যেটা পছন্দ ইউজ করবেন। যে কোনো একটা বা দুইটা একটু যদি মেমোরাইজ করে রাখেন, ইট উইল বি মোর বেটার। হ্যাঁ, যদি একটু মুখস্থ করে রাখতে পারেন, তাহলে কথা বলার ক্ষেত্রে কি হয়, কনফিডেন্টটা পাওয়া যায় শুরুটা ভালো করতে পারলে। এরপর বলছে স্টার্টিং সিস্টেম থ্রি, ইন দ্য বিগিনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। ইন দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ একদম শুরুতে, সবার শুরুতে, মাই হার্ট ইজ থ্যাঙ্কস, অর্থাৎ আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, ফর গিভিং মি আ চান্স টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, কিছু বলার জন্য আপনাকে। টু সেই সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ, এখানে আপনার নামটা মেনশন করতে হবে। এরপর দেখেন কি বলছে, অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক। এই যে একটা বাক্য, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখেন। আহ, মনে করেন আপনি একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, আপনি আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটিতে, আপনার অফিসে একটা টপিকের উপর কথা বলবেন। এখন এই টপিকটা আরো 10 জনকে দেওয়া আছে, মানে আপনার আরো 10 জন কলিগস বা
আপনার যে ক্লাসমেট আছে যারা সেম টপিকের উপর স্পিকিং করবে, প্রেজেন্টেশন দিবে, সেখানে আপনি সিরিয়ালে পড়ছেন 6 নাম্বার বা 7 নাম্বারে 10 জন কথা বলবে, তাহলে 5-6 জন আগে থেকে কথা বলে গেছে ওই সেম টপিকের উপর, অনেক ইনফরমেশন দিয়ে গেছে। যদি এরকম কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, ইট উইল মেক ইউর প্রেজেন্টেশন মোর স্মার্ট। হ্যাঁ, কি বলতে পারেন, অলমোস্ট অল দ্য স্পিকার্স, অর্থাৎ ইতিমধ্যে সকল স্পিকার হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক, এই টপিকটা ডিসক্রাইব করে ফেলেছে। এখন আমি নতুন কিছু যুক্ত করতে চাই, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই না? যে ইতিমধ্যে তারা অনেক কিছু বলে ফেলছে এটা সম্পর্কে, নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দ্য টপিক। দেখছেন, এই এই ধরনের সেন্টেন্স কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপর ফিনিশিং সিস্টেম, এখানে দুইটা ফিনিশিং সিস্টেম দিয়েছে। ওয়ান, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, অর্থাৎ এই সময়ের ভিতর আমার জায়গা থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স, অর্থাৎ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। দেখেন, ফর লিসনিং, এখানে কিন্তু যদি টু থাকতো তাহলে টু লিসেন হতো, টু মাই স্পিচ উইথ পেশেন্স মানে ধৈর্য। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস, তাহলে এটা কি মূলত, আমি আশা করি এই কনভারসেশন হেল্প করবে আমাদের ফিউচার লাইফের জন্য। ইন আওয়ার ফিউচার উইল মিট অ্যান আনাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, আমরা আবারও নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সো এইভাবে আপনি একটা শেষ করতে পারেন, আর আপনি শর্টে এটা বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এই যে দুইটা প্রেজেন্টেশনের স্টার্টিং সিস্টেম এবং ফিনিশিং সিস্টেম দেখছেন, এগুলো আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। আর অনেকে আপনাদের এখানে ফ্রি ক্লাস করছেন বা অনেকে আমার পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আমার বইটা অর্ডার করেছেন, এই বইটা যাদের কাছে গিয়েছে বা যারা পেয়ে যাবেন, এই বইয়ের 35 নাম্বার চ্যাপ্টারে এইগুলো সবই আপনি পাবেন। হ্যাঁ, হার্ড কপি একটা বই কাছে থাকলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়। যে আমার লেখা যে বইটা আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ফ্রি ক্লাসগুলোতে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা, এটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে গ্রামার, প্রনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি সব কিছুই আছে। যাদের কাছে বইটা আছে তারা চ্যাপ্টার 35-এ কিন্তু এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যেটা আমি এখন দেখাচ্ছি বা পড়াচ্ছি এটা হচ্ছে স্পিকিং এর চ্যাপ্টার। আচ্ছা, তো দেখেন, বোঝার চেষ্টা করেন যেটা বলছি, এইভাবে আপনি শুরুটা বা শেষটা করতে পারেন। এরপর এইখানে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ফাইল এটি। যে প্রেজেন্টেশন 1 টপিক হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন। এটা আমি কেন দিচ্ছি, এটা আমি এখন পড়াবো না, কারণ এটা অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় চলে যায়, মেইন জায়গাটাতে আসবো। এটা আমি কেন দিয়েছি, এটা আমি এই জন্য দিয়েছি, আপনি যে কোনো জায়গায় ভাইবা ফেস করতে যান বা একটা টপিকের উপর স্পিকিং প্রেজেন্টেশন দিতে যান, আপনার যদি কোনো ইনস্ট্রাক্টর থাকে, আপনার এক্সামিনার থাকে, সবার আগে কিন্তু এই কোশ্চেনটা করে, দ্যাট ইজ দ্য কমন কোশ্চেন। সেই কোশ্চেনটা কি বলেন তো? সেই কোশ্চেনটা হচ্ছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখন সেটা ইন ডিটেলসে বলতে পারে, ব্রিফলি বা শর্টলি এরকম বলতে পারে। তাহলে অনেকেই আমরা যখন আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দেই, আমরা গ্রামাটিক্যাল প্রচুর মিস্টেক করি, প্রচুর ভুল করি। যেমন এখানে বলছে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম, এই যে মাই নেম ইজ সৈকত, আই এম সৈকত, আর দিস ইজ মিস্টার সৈকত, যাই বলেন, ঠিক আছে। এরপর অনেকে বলে না যে আই অ্যাম কাম ফ্রম ঢাকা, এখানে এম কি হয় না, আই কাম ফ্রম ঢাকা। আবার এটা হতে পারে আমি এসেছি একটা জায়গা থেকে, আই হ্যাভ কাম, এটাও বলা যেতে পারে। তো এই যে অ্যাম কাম আমরা বলে ফেলি, এটা কিন্তু আবার কারেক্ট না। আবার এক যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার কয়জন ভাই বোন আছে, হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, এরকম বলে, এখানে আমরা অনেকেই বলি উই আর 5 সিবলিংস আর উই আর 5 ব্রাদার অ্যান্ড সিস্টার, এটা কিন্তু আবার একটা রং সেন্টেন্স। কেন রং সেন্টেন্স? যদি কোশ্চেনটা এরকম থাকতো যে যে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ, আপনারা কতজন ভাই বোন, হ্যাঁ, এরকম যদি থাকতো তখন আপনি বলতে পারেন যে উই আর 5 ব্রাদার্স। কিন্তু যখন বলছে যে কতজন ভাই বোন আপনার আছে, তার মানে আপনাকে বাদ দিয়ে কিন্তু কথাটা বলতে হবে, আই হ্যাভ 2 ব্রাদার্স, আই হ্যাভ 2 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার। সো এইভাবে জিনিসটা, অর্থাৎ কোশ্চেনটা কিভাবে আছে, উত্তরটা আমাকে সেইভাবে করতে হবে, আমরা অনেকে এখানে মিস্টেক করে থাকি। তো কিভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ডিসক্রাইব করতে হয়, যেমন আহ, আপনার সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, তার আগে ইন
বসাতে হয়, যে প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করেছেন যদি শেষ হয়ে যায় ফ্রম বসাতে হয়, যদি স্টিল নাও ইউ আর স্টুডেন্টস অফ দ্যাট ইনস্টিটিউশন সেখানে অ্যাট প্রেপোজিশনের ইউজ করতে হয়। এইভাবে এইখানের যে সেলফ ইন্ট্রোডাকশনটা দেওয়া এটা ডিটেলসে দেওয়া আছে, আপনি শর্টে বলেন বা ডিটেলসে বলেন, এইখানে জাস্ট আপনার ইনফরমেশনগুলো আপনি শেয়ার করবেন। অর্থাৎ যদি আহ, এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পারছেন, এই সফটটা যদি আপনারা ফলো করতে পারেন, এই 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 ইয়েটা ফর্মটা যদি আপনারা ফলো করতে পারেন, এইখানে জাস্ট আপনার ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে সেলফ ইন্ট্রোডাক্টরি যে স্পিচ এটা আপনারা রেডি করে রাখবেন। যারা ইংলিশে কথা বলতে চায় আমি মনে করি এটা তাদের মানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যাতে এখানে না আসে সেভাবে রেডি করে রাখা উচিত, এই জন্য আমি এটা দিয়েছি। এরপর মানে সিম্পল কিছু প্র্যাকটিক্যাল টপিকের উপর কথা বলা শুরু করেন। আপনি প্রতিদিন কি কাজ করেন, হ্যাঁ, এই কথাগুলো আপনি ইংলিশে বলেন বা রাত হলে ডায়েরিতে লেখেন। এটা কিভাবে লিখতে হয়, ইংলিশে কথা বলা বা লেখা কঠিন কিছু না, আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। সো এইভাবে আপনি ডেইলি অ্যাক্টিভিটিসের উপর একটা প্রেজেন্টেশন দেন। এটা আমি এখন দেখাচ্ছি না কেন জানেন, আমি এটা আপনাদের ফার্স্ট ক্লাস বা থার্ড ফ্রি ক্লাসে দেখিয়েছি কিভাবে বিভিন্ন টাইমের চেঞ্জ করে অ্যাক্টিভিটিসগুলোকে ডেসক্রাইব করবেন ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। যারা রেকর্ডেড ক্লাসগুলো দেখেননি, আপনারা যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করেছেন ওইখানে প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো পাবেন, আপনারা দেখে নেবেন। যাই হোক, এবার আমি মেইন টপিকে আসি। দেখেন, ইংলিশে যে কোনো একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে বা প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা ভয় পাই, আমরা ঘাবড়ে যাই। এখানে অনেকেই আছেন যারা টেন্স মোটামুটি বোঝেন। আপনি বাংলায় একটা বাক্য বললাম, আপনি সময় নিয়ে আপনি সেটাকে ইংলিশে লিখতে পারছেন বা বলতে পারছেন, বা কিছু রিডিং থাকলে আপনি পড়তে পারছেন বা লিখতেও পারছেন, কিন্তু যখন আপনি স্পিকিং করতে যাচ্ছেন, এই স্পিকিং করতে গেলে ফ্লুয়েন্সিটা আসতেছে না, স্পন্টেনিয়াসলি বা অনর্গল যে কথা বলা এইটা আপনারা পারছেন না। এইটা কিভাবে করবেন? দেখেন, বিভিন্ন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয়, যেটা আমি শুরুতেই বললাম। ইংলিশে কথা বলার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে টপিকের উপর স্পিকিং, আরেকটা হচ্ছে নেটিভ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা। আদার্স কোনো ওয়েতে এই যে ফোনে চ্যাটিং করে বা এই ইনস্ট্যান্ট কনভারসেশন একজনের সাথে আরেকজন প্র্যাকটিস করে হয় না। এখানে একটা সার্কেলের ভিতরে আটকে থাকতে হয়। কিন্তু আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, বিভিন্ন টপিক অ্যানালাইসিস করতে হবে। এখানে প্রাইমারি লেভেলে আমার স্টুডেন্টসদের স্পিকিং ডেভেলপ করানোর জন্য আমি যেটা করে থাকি, দেখেন স্যাম্পল কোশ্চেন আছে এখানে, 5 6 7টি কোশ্চেন আছে। এই কোশ্চেনের এগেইনস্টে একটা টপিকের উপর অ্যান্সার আছে। এই অ্যান্সারটা আমি আপনাকে পড়াবো। এইটা আপনি 3 বার 4 বার 5 বার পড়বেন। এইটা পড়লে হবে কি, প্যাসেজ অ্যানালাইসিস বলে, একটা সেন্টেন্সে কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজ হচ্ছে, কিভাবে সেন্টেন্সগুলো ফর্ম করা হচ্ছে, একটার পর আরেকটা সেন্টেন্স কিভাবে আসতেছে, রাইটিং এর ফরমেশনটা কেমন, এইটা আপনি বুঝতে পারবেন। এইটা অ্যানালাইসিস করলে আপনার রিডিং এর যে স্কিলটা সেটা ডেভেলপমেন্ট আসবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসবে, এবং এই ইনফরমেশন নিয়ে যখন আপনি নিজের মতো করে কথা বলবেন, স্পিকিং এর ডেভেলপমেন্ট আসবে। কেমন সেটা? যেমন মনে করেন এখানে যে টপিকটা দেখছেন আপনারা, পিকনিক আই এনজয়েড, অর্থাৎ একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম। এখানে আপনারা যারা এখন ক্লাস করছেন, এমন কেউ নেই যারা আমরা জীবনে কোনোদিন একটা পিকনিক করিনি। আপনার ক্লাসমেটদের সঙ্গে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, পরিবারের সাথে হোক, কলিগসদের সাথে হোক, একদিন না একদিন তো আপনারা পিকনিক করেছেন। তো আপনাকে আপনার পিকনিক করার যে কোনো একটা ঘটনা ইংলিশে শেয়ার করতে হবে, ডিসক্রাইব করতে হবে। ঠিক আছে? সেটা আপনি গতকাল করেন বা 2 বছর আগে করেন, 1 বছর আগে করেন, যদি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ মেমোরিজ অফ পিকনিক, ইউ হ্যাভ টু শেয়ার ইট। কিভাবে সেটা শেয়ার করবেন? তো সেইটার একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে, যে একটা মানুষ একটা পিকনিক করেছিল, সে কোথায় করেছিল, কার সাথে করেছিল, কিভাবে করেছিল, সেগুলো সব লেখা আছে। তাহলে এইটা যদি আপনি একবার পড়েন, আপনি একটা স্যাম্পল অ্যান্সার আপনি এখানে দেখছেন, পড়ার পর আপনি কবে পিকনিক করেছিলেন, কোথায় করেছিলেন, কার সাথে করেছিলেন, এটা আপনাকে আপনার মতো করে আপনি যে কাজগুলো করেছিলেন সেই ভার্বগুলো ব্যবহার করে ইংলিশে আপনার কথা বলতে হবে। এইভাবেই আমি স্পিকিং স্কিলটা ডেভেলপ করিয়ে থাকি, আপনারাও করতে পারবেন। দেখেন, ভাষা শেখার শর্টকাট কোনো ওয়ে নাই। এই যে প্যাসেজ দেখাচ্ছি, অনেকের এটা কঠিন মনে হতে পারে যে হিজি বিজি কি শেখাচ্ছে, কঠিন জিনিসে পারি না। আমি যদি আপনাদের এইগুলো দেখাতাম, এই এই যে কই গেল সেটা,
এই যে এখানে ছিল না, এই যে এই যে ছোট ছোট রুলস বা স্ট্রাকচার, হ্যাঁ, যে এইটা প্লাস এইটা প্লাস এইটা হয়, আমি একটা সেন্টেন্স করে দিলাম, বাকিটা আপনারা করেন। অনেকে এগুলো খুব এনজয় করে, ভাবে কত সুন্দর ইংরেজি শিখতেছি, স্পোকেন ইংলিশের 100টা স্ট্রাকচার, 150টা স্ট্রাকচার, এটা পড়লে মনে হয় আমি পেরে যাব। বাট এইটা শিখে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না, কখনোই আসে না। এই ছোট ছোট স্ট্রাকচার প্র্যাকটিস করে ভাষা কখনোই ডেভেলপ করা যায় না। ক্রিয়েটিভ পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য, নিজের মতো করে প্রফেশনালি কথা বলার জন্য প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। শর্টকাট কোনো ওয়ে নেই। আমি যাদেরকে শেখাই প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি, যাতে করে সে এই ভাষাটাকে ধরে রাখতে পারে, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারে, নেক্সট জেনারেশনকে শেখাতে পারে। ভাষা ভাষা কোনো কিছু শিখলে হবে না। তো দেখেন, এখানে 7টি কোশ্চেন আছে। আমি যদি এই কোশ্চেনগুলো একবার পড়ি, মনোযোগ দিয়ে বোঝেন। বলছে, ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক? আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? হ্যাঁ, অর্থাৎ পিকনিকে যাওয়ার টাইমিংটা কখন ছিল এটা আপনাকে বলতে হবে। দেন ওয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? ওই স্পটে পৌঁছানোর পর আপনি কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? বলছে, ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ? আপনি কখন লাঞ্চ করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ? কখন লাঞ্চ করেছিলেন? হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস? সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস? সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? কোন ধরনের রিক্রিয়েশনাল বলছে যেটা সাংস্কৃতিক বা কালচারাল। অনেক যে আমরা মনে করেন একটা পিকনিকে গেলাম, পিকনিক করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর কিছু স্পোর্টস, কিছু কালচারাল প্রোগ্রাম থাকে না, সেটার কথা বলছে। ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? কখন আপনি বাসায় ফিরেছিলেন? তো দেখেন, আপনি যখন একটা টপিকের উপর স্পিকিং করবেন, আপনার এক্সামিনার থাকবে, তো বা আপনার ইনস্ট্রাক্টর যেই থাকুক না কেন, কোশ্চেন দিকের কোশ্চেনগুলোর দিকে খেয়াল করবেন যে কোশ্চেনটার টাইমিং কেমন, কোন টেন্সে সে বলছে। এগুলো সবই কোন টেন্স, ডিড দিয়ে আছে, ওয়ার দিয়ে আছে, তার মানে পাস্ট টেন্স। এই যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কেন পাস্ট টেন্সে লেখা? কারণ আপনার টপিকটাই তো পাস্ট টেন্স রিলেটেড। আপনার কাছে কি জানতে চাচ্ছে? আপনি একটা পিকনিক করেছিলেন, সেটা কবে, কোথায়, কিভাবে, কেন, কার সাথে। অর্থাৎ আপনাকে আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স, পাস্টের একটা এক্সপিরিয়েন্স আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন ব্যাকগ্রাউন্ড বোঝা গুরুত্বপূর্ণ? আমি আপনাদের বলছিলাম না যে ইংরেজি শেখার জন্য কি লাগে? আমরা কথা বলতে পারি না কেন? আমি যে টাইমে কথা বলতে চাচ্ছি সেই টাইম অনুযায়ী ভার্ব ইউজ করতে পারি না। তো আমি বলছিলাম যে এর জন্য আমরা মূলত টেন্স শিখি। ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। আমি আরো বলছিলাম আপনাদের, মনে করে দেখেন যারা ফ্রি ক্লাস করছেন, আমি আরো বলছিলাম যে শুধু টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। তো 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, ইংলিশে 30টা স্ট্রাকচার থাকে। এইটা যদি জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সেটাই ইংলিশে লিখতে পারবেন, সেটাই বলতে পারবেন। এটা আমি আপনাদের বলছিলাম। কিন্তু যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, আমার কি 30টা স্ট্রাকচারেরই প্রয়োজন হয় বা এরকম মিক্সড স্ট্রাকচার লাগে? না, কখনোই লাগে না। একটা বা দুইটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ টপিকের প্রেজেন্টেশন দেওয়া যায় বা স্পিকিং করা যায়। এটা কিভাবে করা যায়, কিভাবে সম্ভব? দেখেন, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, আমি যে টপিকের উপর কথা বলবো, আমাকে বলছে যে আপনি পিকনিক করেছেন, কবে করেছেন, অর্থাৎ আমাকে অতীতের কথা শেয়ার করতে হবে, পাস্টের কথা। তাহলে বাক্যগুলো পাস্ট টেন্স রিলেটেড হবে। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভি টু বসে, মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। অনেকে আমরা এই জিনিসটা বুঝি না। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। আমরা অনেকে ওয়াজের ব্যবহার করি, ডিডের ব্যবহার করি, এগুলো হবে না। ঠিক আছে, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তো এখানে কি বলছে দেখেন, কি বলছে দেখেন, লাস্ট উইন্টার, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে। আমরা যদি এটা একবার অ্যানালাইসিস করি, দেখেন আমাদের রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসবে, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসবে, নতুন ভোকাবুলারি থাকলে সেটাও আমরা ডেভেলপ করতে পারবো। এরপর কি করব, এটা পড়ার পর আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। আপনারা প্রত্যেকেই আমার নেক্সট ফ্রি ক্লাসে এই টপিকের উপর নিজেদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, প্রেজেন্টেশন তৈরি করে আনবেন, আমি শুনবো। দেখেন, এইভাবে ডেভেলপ করতে হয়, কথা বলা শুরু করে দিতে হয়। অনেকে মনে করে এইসব হিজিবিজি কি প্যাসেজ আমি বুঝি না, আমি তো গ্রামার পারি না, টেন্স পারি না, আমি আগে ইংরেজিটা ভালো করে শিখি, গ্রামার শিখি, টেন্স শিখি, তারপর একদিন কথা বলবো। যারা এরকম মনে করেন না যে আমি ভোকাবুলারি জানি না, গ্রামার জানি না, টেন্স জানি না, আমি আমার দ্বারা এসব হবে না, আমি কথা বলতে পারবো না, আগে ভালোভাবে শিখতে হবে, বিশ্বাস করবেন কিনা জানি না, তারা জীবনে কোনোদিন ডেভেলপ করতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না, সারা জীবন শিখে যেতে হবে, কথা বলতে পারবেন না। আপনাকে কথা বলা শুরু করে দিতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট
স্পিকিং। এখন আপনি বলছেন আমি তো পারি না, তো কিভাবে কথা বলবো, ব্রেনে তো কথা আসেই না। আপনি যে কোনো শর্ট স্টোরি পড়েন, এরকম একটা প্যাসেজ লাউডলি রিডিং করেন, লাউডলি রিডিং করেন, করে সেইটা মোবাইলে রেকর্ড করেন, করে সেইটা আপনি চোখ বন্ধ করে শুয়ে থেকে আবার শোনেন। আপনি যেগুলো রিডিং করছেন, আপনার নিজের কথাগুলো শোনেন যে বাহ আমি তো ভালো ইংরেজি পড়তে পারছি। দেখবেন একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, আবার পড়তে ইচ্ছা হয়। ওইটা আপনি পড়েন, পড়ার পর বারবার শোনেন, নিজের কথা নিজে শোনেন। শোনার পর কয়টা বাক্য আপনি সেখান থেকে মনে রাখতে পারলেন? চারটা, পাঁচটা, 15 লাইনের একটা একটা প্যাসেজ আপনি পড়লেন, 5টা বাক্য আপনার সেখান থেকে আপনি ধরে রাখতে পারছেন বা মনে রাখতে পারছেন। এটার জন্য কোনো গ্রামার শিখতে হয় না। নাথিং ইজ নিডেড জাস্ট ফর প্র্যাকটিসিং। অর্থাৎ ভাষা, ল্যাঙ্গুয়েজ আপনি শিখছেন, তার মানে কি? আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনি যদি চুপ করে থাকেন, বোবার মতো থাকেন, মুখ দিয়ে কথা বের না করেন, আপনি কখনোই কি ভাষা শিখতে পারবেন? কখনোই সম্ভব না। বিশ্বাস করেন, আপনাকে কথা বলা শুরু করতেই হবে। হোয়াট এভার, ইউ হ্যাভ টু স্পিক। ভুল হোক, আপনাকে কথা বলতে হবে, না হলে ভাষা শেখা যায় না। অনেকে বলেন আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, এই যে আমি আপনাকে এখন পিকনিক দেখাচ্ছি, আপনি দেখতেছেন, শুনতেছেন। শুনে লাভ হবে? আমি যত ভালো টিচার হই, হাজারটা ক্লাস নিয়ে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন। তো পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনাকে মিউট করে আমি পড়াচ্ছি, আনমিউট করে দিলে একসাথে অনেকেই কথা বলে ওঠে। পেইড কোর্সের বেনিফিট কি? টু ওয়ে কমিউনিকেশন। আমি এটা দেখাচ্ছি, বুঝাই দিচ্ছি, তারা আমাকে ফিডব্যাক দিচ্ছে, তারা কথা বলছে, প্রেজেন্টেশন দিচ্ছেন। আপনি তো এখানে দিচ্ছেন না, আপনার ডেভেলপমেন্ট কিভাবে আসবে? এইটাই হচ্ছে পার্থক্য। আমি এখানে আপনাকে কি দেখাই দিতে পারতেছি যে ভাষাটা কি, কিভাবে শিখতে হবে, কি করতে হবে, কিন্তু শেখার দায়িত্ব কার? আপনার। কথা বলবে কে? আপনি। প্রেজেন্টেশন দিবে কে? আপনি। আপনি না করলে তো হবে না, হাজারটা ক্লাস নিয়ে কোনো লাভ হবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো এখানে একটা স্যাম্পল টপিক আছে, আমি এটা পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন অনেক কিছু আপনি এখানে পাবেন। বলছে লাস্ট উইন্টার, দেখেন এটা কিন্তু কোনো বাক্য না, এটা জাস্ট একটা ফ্রেজ। হ্যাঁ, গত শীতে। আই ওয়েন্ট, এই গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। অন আ পিকনিক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কি বলছে? আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। দেখেন এখানে দুটো ক্লজ আছে আলাদা, একটা হচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আর একটা হচ্ছে হুইচ। এই হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রিলেট করে, হ্যাঁ, যেটি ছিল আনন্দে ভরপুর, ফুল অফ এনজয়মেন্ট। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকের আয়োজন করেছিল, পিকনিকের আয়োজন করেছিল। উই ওয়ার 15 ইন নাম্বার, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা দ্রুত একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ প্রায় আধা ঘন্টার ভিতর। এই যে উইদিন হাফ অ্যান আওয়ার, প্রায় আধা ঘন্টার ভিতর, উইদিন কি একটা প্রেপোজিশন, একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ সংঘটিত হয় এরকম বোঝায়। উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। এবার দেখেন আপনি এই বাক্যগুলোর স্ট্রাকচার বোঝেন কিনা, একটু ধৈর্য ধরেন, আমি অনেক কিছু বুঝাই দিব কিভাবে আপনি স্পিকিং করবেন। দেখেন আজকের এই ক্লাসটা করেন, আপনি পারবেন। তো এখানে মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব কিন্তু লাস্টে থাকে, শেষে থাকে। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আমরা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, বাংলায় বলছি যে আমরা, আগে আমরা উই, এরপর বাংলায় বলছি অবজেক্টটা কি, ওই যে মাইক্রোবাস, তারপরে বলছি যে ভাড়া করেছিলাম, তারপরে কি বলছি, ভাড়া করেছিলাম। কিন্তু ইংলিশে যখন ওই কথাটা বলছেন, আপনাকে বলতে হচ্ছে উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, তাহলে ওই ভাড়া করাটা বাংলায় লাস্টে বলছি, বাট ইংলিশে কিন্তু সাবজেক্টের পরে বলছি। ইংলিশে কথা বলতে গেলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করব, যেটা বাংলায় না, কিন্তু বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে। এবং সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করব, ওইটা সঠিক ফর্মে ব্যবহার করতে পারলে আপনার বাক্য কারেক্ট। সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ বাকি যে অংশটা অটোমেটিক্যালি চলে আসে। বাট ভার্বের জায়গাটা যদি কেউ ভুল করে, সব ভুল হয়ে যায়। এখানে ইয়েলো কালার দিয়ে দেখেন আমি কিন্তু ভার্বগুলোকে হাইলাইট করেছি, এবং এই ভার্বগুলো দেখেন সাবজেক্টের পরে আছে, এবং এই ভার্বগুলো পাস্ট ফর্মে আছে। তার মানে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ আমার অতীতের একটা কথা আমি ডিসক্রাইব করছি। তাহলে এই বাক্যগুলোর বাংলা কি? যে আমরা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, আধা ঘন্টার ভিতর আমরা শহর ত্যাগ করেছিলাম, বলে না গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমরা বেরিয়ে পড়েছিলাম। তাহলে বাংলা কি? পড়িয়েছিলাম। হ্যাঁ, পড়েছিলাম, সরি। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো,
আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান করছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট। আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম, বাংলা বোঝেন, পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস। আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। দেখেন, পাস্ট টেন্সের যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, ডিডের ব্যবহার হয় এবং মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস। আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টু অফ আওয়ার ক্লাসমেটস, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং। আমাদের দুইজন বন্ধুরা, রানা এবং কামাল, রান্নার দায়িত্ব নিয়েছিল। টু অফ আওয়ার ক্লাসমেটস, রানা অ্যান্ড কামাল, took the charge of cooking. সোহেল অ্যান্ড আই dug a small hole to make a temporary cooker. সোহেল এবং আমি, দেখেন, ডিগ, DIG মানে খনন করা, এর পাস্ট ফর্ম ডাক। একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড, আমরা সকলে শুরু করেছিলাম। হেল্পিং, সাহায্য করা। এই হেল্পিং দেখলে অনেকে মনে করে এটা ভার্ব, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে মেইন ভার্ব কিন্তু স্টার্টেড, পাস্ট ইনডিফিনিট। এই হেল্পিংটা কি জানেন? এটাকে বলে জেরান্ড। জাস্ট অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন আর কিছুই না। আমরা শুরু করেছিলাম সাহায্য করা, আর কিছুই না। স্থির একটা অবস্থা প্রকাশ করে। রানা অ্যান্ড কামালকে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস। ফেস্ট মানে হচ্ছে নিয়ে আসা, যেমন ব্রিং যেটাকে বলা হয়, পাস্ট ফ্রম ব্রড, হ্যাঁ, অর্থাৎ কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে, প্রস্তুত করতে। আনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। এরপর বলছে অ্যাট অ্যাবাউট হাফ পাস্ট অন PM। হাফ পাস্ট অন মানে কি? এগুলো কি প্রেপোজিশনাল ফ্রেজ, এগুলো কিন্তু সেন্টেন্স না। অর্থাৎ প্রায় দেড়টার দিকে, প্রায় দেড়টার দিকে, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করেছিল। FEEL, দেখেন, ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার বেড়ে দেওয়া বা সার্ভ করা শুরু করেছিলাম। আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড। হ্যাঁ, স্টার্টেড এখানে মেইন ভার্ব। ওই সার্ভিংটা কি? ওই যে বললাম না, জেরান্ড বা নাউন। এই যে প্রিপেয়ার্ড, এই শব্দটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, ফুডকে মডিফাই করে। অনেকে এটাকে দেখলে মনে করবে ভার্ব। এটা ভার্ব হবে কখন? যখন মেইন সাবজেক্টের পরে বসে। ফর এক্সাম্পল, আমি খাবার প্রস্তুত করেছিলাম, তখন আপনি বলতে পারেন আই প্রিপেয়ার্ড দ্য ফুড। এটা কিন্তু ভার্ব। আর এখানে বলছে আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড। আপনি যদি খোলা চোখে দেখেন, এই বাক্যে তিনটে ওয়ার্ড ভার্ব, স্টার্ট, সার্ভ, প্রিপেয়ার, কিন্তু ভার্ব একটাই থাকে, মেইন ভার্ব, সেটা সাবজেক্টের পরে, অর্থাৎ এই স্টার্টেডটাই মূলত ভার্ব। বাকি যে দুটো আছে, এটা হয় নাউন, অথবা না হলে অ্যাজেক্টিভ, মানে নাউন এবং অ্যাজেক্টিভ। সার্ভিংটা নাউন, প্রিপেয়ারটা অ্যাজেক্টিভ। দেয়ার ওয়্যার, সেখানে ছিল, রোস্ট, বিফ, স্যালাড, এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার টু রেস্ট ফর অ্যাবাউট ½ অ্যান আওয়ার। আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমাদের ভিতর একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। আহ, রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার। রিপন একটা জোক, অর্থাৎ একটা কৌতুক উপস্থাপন করেছিল। ভ্রাসিয়াস মানে খাদ্যরসিক বা পেটুক ব্যক্তি যাকে বলা হয়, তার মতো করে। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, নজরুলের দুইটা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM, আমরা 5টায় বাসায় ফিরেছিলাম। আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, আমরা এই পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল ডে ফর মি, এবং এটা আমার জন্য খুব স্মরণীয় একটা দিন ছিল। তাহলে এইখানে পিকনিকের উপর একজন তার একটা স্যাম্পল অ্যান্সার ডিসক্রাইব করলো বা বললো। আপনার কাজটা কি? আপনি যদি পিকনিক করেন, কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কোথায় করেছিলেন, কিভাবে করেছিলেন, সেটা ইংলিশে ডিসক্রাইব করতে হবে। এবার একটু ভেবে দেখেন তো, এটা কি খুব কঠিন? যেমন বলছে, ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন? তাহলে ডিড ইউ গো, পাস্ট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। বাট যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তখন কি হয়? মেইন ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে এটার অ্যান্সার আপনি কি বলতে পারেন? যে আই ওয়েন্ট অন আ পিকনিক। এরপর বলছে যে লাস্ট মান্থ, এখানে আপনি 2 ইয়ার্স এগো, বিফোর, আপনি বা 5 ইয়ার্স এগো, বা 2 days এগো, আপনি যে কোনো একটা টাইমের আপনি মেনশন করেন, হয়ে গেল। হোয়েন ডিড ইউ গো? আই ওয়েন্ট।
টাইমের মেনশন আমি করে দিলাম লাস্ট মান্থ। এবার বলছে ওয়ার ডিড ইউ গো, জাস্ট এখানে একটা ভার্ব, সাবজেক্টের ভার্ব আপনি নিয়ে আসেন, যে আই ওয়েন্ট টু, ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম। আপনি জায়গার নামটা মেনশন করেন, যে আই ওয়েন্ট টু দ্য সুন্দরবনস, দ্য কক্সেস বাজার, অর সিলেট, যে কোনো একটা প্লেসের নাম আপনি মেনশন করেন। আপনার কিন্তু অ্যান্সার এই জায়গাটাতেও শেষ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হবে, এবং ভার্বটা আর টাইম অনুযায়ী, টেন্স অনুযায়ী বসাতে হবে। এই দুইটা সেন্টেন্স কি খুব কঠিন? একবার বোঝেন যারা একদমই দুর্বল, যারা ইংলিশে কথা বলতে পারে না, ভয় পান না, সাহস পান না, খুবই সহজ। এরপর বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, অর্থাৎ সেখানে গিয়ে কি করেছিলেন। এখানে আপনাকে একটু ডিটেলসে ডিসক্রাইব করতে হবে, আলোচনা করতে হবে। হ্যাঁ, কিন্তু সেখানে যাওয়ার আগে পিকনিক তো মানুষ একা একা করতে যায় না। আপনি কার সাথে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, সেগুলো আপনি এখানে এবার একটু ডিটেলসে ডেসক্রাইব করেন। যেমন এইখানে বলছে, দেখেন কি বলছে, আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস ওয়েন্ট টু দ্য প্লেস, আমি সাথে আমার বন্ধুরা ওই জায়গায় গিয়েছিলাম। তাহলে একবার খেয়াল করেন, এই 5টি বাক্য আমি লিখলাম, সরি 4টি বাক্য আমি লিখলাম, সবগুলোই কিন্তু সাবজেক্টের পর ভার্ব ওয়েন্ট। এরপর আমি টাইমের মেনশন করলাম, প্লেসের মেনশন করলাম, এবং হুম, উইথ হুম, কাদের সাথে আমি গেছিলাম সেটা মেনশন করলাম। I went on a picnic last month. I went on a picnic to Sundarban. I along with my classmates went to that place. ওকে, সো এরপর দেখেন, আমি সাথে আমার বন্ধুরা ওই জায়গায় গিয়েছিলাম। এবার আপনি কি বলতে পারেন? আপনি আপনার যাওয়ার মানে যাওয়ার যে ওয়েটা সেটাকে ডিসক্রাইব করতে হবে। কিভাবে গিয়েছিলেন, হাউ ডিড ইউ গো দেয়ার। আপনি বলেন যে এইভাবে কথা বলতে পারেন যে ইন দ্যাট ডে, অর্থাৎ ওই দিন, উই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, উই ওক, হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর উই গট আপ ফ্রম বেড ভেরি আর্লি ইন দ্য মর্নিং, দেন উই ওয়েন্ট টু দ্য বাস স্ট্যান্ড অর ট্রেন স্টেশন, দেন উই বট সাম টিকিটস অ্যান্ড উই হায়ার আ বাস। এভাবে আপনি কথাটা বলতে পারেন। এখানে কি বলছে, যে উই গট আউট দ্য সিটি, যে আমরা শহর ত্যাগ করেছিলাম। এরপর বলছে উই হায়ার্ড আ মাইক্রোবাস, তারপর আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। হ্যাঁ, সাবজেক্ট কে উই, ভার্ব কি গট আউট, ভার্ব কি হায়ার। এবার আপনারা কতজন ছিলেন? আপনি যদি 100 জন পিকনিক করতে চান সেটাকে মেনশন করেন, যে উই আর 15 ইন নাম্বারস। দেখেন এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে, কোনো কঠিন স্ট্রাকচার আছে? কিছুই না। কিন্তু আমরা পারি না কেন? আমরা সঠিক ওয়েতে প্র্যাকটিক্যালি বা যে টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করতে হয় সেটা না, সেটা করে প্র্যাকটিসটা করি না। আমরা ল্যাঙ্গুয়েজটাকে অনেক হার্ড মনে করি, অনেক কঠিন মনে করি, কিন্তু কঠিন কিছু না। দেখেন আই ওয়েন্ট, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। এবার আপনি কাদের সাথে গেছিলেন? যখন বলছেন আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস, তখন আই না বলে সাবজেক্ট আপনি উই ব্যবহার করেন। যেহেতু আপনি একটা পিকনিকের ঘটনা বলছেন, পিকনিক একা একা করা যায় না, উই ব্যবহার করেন। তো এবার আপনি যাওয়াটাকে বর্ণনা করছেন, যে উই গট আউট দ্য সিটি, উই হায়ার্ড আ বাস, উই ওয়ার 15 ইন নাম্বারস। এরপর কি, উই অ্যারেঞ্জড মেনি ফুডস ফর কুকিং, আমরা খাওয়ার জন্য, আমরা রান্না করার জন্য অনেক খাবারের আয়োজন করেছিলাম। জাস্ট সাবজেক্ট কি উই, ভার্ব কি অ্যারেঞ্জড। এবার আপনি কি রান্না করেছিলেন? উই কুকড, আমরা রান্না করেছিলাম বিরিয়ানি, বিফ, স্যালাড, এক্সেট্রা। এরপর কি বলছে, উই ফেল্ট, মানে ফিলের পাস্ট ফর্ম কি ফেল্ট, মানে আমরা অনুভব করেছিলাম খুবই ক্ষুধার্ত, কোয়াইট হাংরি। উই এইট, দেখেন ইটের পাস্ট ফর্ম কি এইট। অর্থাৎ আপনি যখন পাস্ট টেন্স রিলেটেড একটা টপিকের উপর কথা বলছেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। অনেকে কিন্তু এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে জানে না বলে ইংরেজিতে কথা বলতে পারে না। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 2 p.m, আমরা 2টায় আমাদের খাওয়া শেষ করেছিলাম। একটা বিষয় বোঝেন, এই যে 16টা বাক্য এখানে আপনি দেখছেন, এখানে আমি তো মানে ডিরেক্ট ওইটা বাক্য দিচ্ছি, আমি তো এটা প্যারাগ্রাফের মতো লিখিনি। আপনি যখন এটার উপর স্পিকিং করবেন বা কথা বলবেন, বিভিন্ন ফ্রেজাল ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। যেমন উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 2 p.m, কি বলছে, যে আমরা 2টায় আমাদের ভোজন, ফেস্ট মানে ভোজন বা খাওয়া শেষ করেছিলাম। এবার আপনি বলতে পারেন যে আফটার ফিনিশিং আওয়ার ফেস্ট, এটাকে বলা হয় কি, একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর আপনি এই বাক্যটা বলেন, যে উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস, আফটার ফিনিশিং উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস। এইভাবে আপনি কেন বলবেন? একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড রাখতে হবে, একটার সাথে আরেকটা সেন্টেন্স কানেকশনটা দরকার, খাপছাড়া হলে ভালো মার্ক গ্যাদার করা যায় না। এরপর বলছে অন অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ খাওয়া দাওয়ার পর ওই যে বললাম না, উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস, তো বলছে অন অফ মাই ফ্রেন্ডস রহিম রিসাইটেড আ পোয়েম, রিসাইট থেকে রিসাইটেড অফ জীবনানন্দ দাশ। এরপর আপনি এরকম বলেন, আই প্রেজেন্টেড আ জোক, আমি একটা কৌতুক প্রেজেন্ট করেছিলাম, বা আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। এরপর আপনি কি বলতে পারেন, উই এনজয়েড দ্য পিকনিক আ লট, দেন ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি। 18টা সেন্টেন্স এখানে আছে, এবং এই 18টা সেন্টেন্স কঠিন কিছুই না, খুবই সহজ। আপনি যদি একবার এটা ভাবতে পারেন, আপনি যদি একবার প্যাসেজটা অ্যানালাইসিস করেন এবং কোশ্চেনের এগেনস্টে একটা অ্যান্সার ক্রিয়েট করেন। দেখেন আমরা পারি না, আমরা কথা বলি না তাই পারি না। আপনি একবার ইংরেজিতে কথা বলা শুরু করেন,
করেন, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা আনন্দ কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে, দ্রুত ডেভেলপ করা যায়। দেখেন, আমি মনে করেন এখন এটা ঢেকে দিলাম, আমি এখন এটা ঢেকে দিলাম, আমাকে একজন কোশ্চেন করছে যে have you ever enjoyed any kinds of picnic? If you have any experience, please share your thought. Or did you enjoy any kinds of picnic? এবার আমি না দেখে কি করে উত্তর করবো? আমার সামনে কিন্তু কোনো স্ক্রিন নেই বা কিছু নেই, আপনারাই আছেন। এখন দেখেন, আমি যেটা এইমাত্র পড়ে আসলাম, এই কথাগুলো কি বলা খুবই কঠিন? একবার ভাবেন তো, যে আপনি কবে পিকনিক করেছিলেন। তো আমি বলছি যে আই ওয়েন্ট অন আ পিকনিক। আমার সাথে রিপিট করেন, দেখেন আপনার এটা ক্লিয়ার হয়ে যায়, আপনিও কথা বলতে পারবেন। কঠিন না, আমরা জিনিসটাকে কঠিন করে ফেলি। জাস্ট আই বা উই, আপনি আই দিয়ে শুরু করেন। আই সাবজেক্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, অন আ পিকনিক, একটা পিকনিকে, লাস্ট মান্থ, 2 ইয়ার্স এগো, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন 2025, ইন 2024, টাইমের মেনশন করে দিন, কোনো সমস্যা নেই। এবার আপনি কোথায় গেছিলেন? উই ওয়েন্ট টু দা, কোন একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে। সুন্দরবনস, কক্সবাজার, সিলেট, বান্দরবান, ইউ ক্যান মেনশন দ্য নেম অফ এনি প্লেস। এরপর আপনি আরেকটা সাবজেক্ট নেন, কি? আবার আপনি আই বলেন, আই, আমি গিয়েছিলাম। এবার আপনি কাদের সাথে গিয়েছিলেন? আই, এখানে অ্যাজ ওয়েল এর ব্যবহার করা যায়, অ্যালং উইথ ব্যবহার করা যায়, টুগেদার উইথ ব্যবহার করা যায়, মানে কাদের সাথে? আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই টিচার্স, মাই কলিগস, মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি মেম্বার্স, মাই হাজবেন্ড, মাই ওয়াইফ, একটা পার্সনের নাম মেনশন করেন। হ্যাঁ, মানে যাদের সাথে আপনি গেছিলেন। যে আই অ্যালং উইথ মাই ক্লাসমেটস, আমি সাথে আমার বন্ধুরা, ওয়েন্ট টু দ্যাট পিকনিক, ওই পিকনিকটাতে গিয়েছিলাম। এবার ওই যাওয়ার জায়গাটা বর্ণনা করেন, যে ইন দ্যাট ডে, ওই দিন, উই হায়ার্ড আ মাইক্রোবাস, দেন উই গট আউট দ্য সিটি, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, তারপর আমরা শহর ত্যাগ করেছিলাম। আফটার দ্যাট, পরবর্তীতে, উই রিস্ট, উই সাবজেক্ট, রিস্টটা ভার্ব, উই রিস্ট, আমরা পৌঁছলাম, আওয়ার ডেস্টিনেশন, একটা টাইমের মেনশন করে দিন, যে অ্যাট 2 p.m, 2টার দিকে, দুপুর 2টার দিকে, উই রিস্ট আওয়ার ডেস্টিনেশন অ্যাট 2 p.m, আফটার রিচিং। অর্থাৎ একটার সাথে একটা সেন্টেন্স কানেক্ট করার জন্য এইভাবে কথাগুলো বলবেন। আফটার রিচিং, হ্যাঁ, পৌঁছানোর পর। পৌঁছানোর পর কি? আফটার রিচিং, উই অ্যারেঞ্জড মেনি থিংস, উই সাবজেক্ট, ভার্ব কি? অ্যারেঞ্জড, আমাকে জানতে হয় মূলত ভার্ব। আমি বলছিলাম না যে যারা ভোকাবুলারি দুর্বল, আমাদের দুর্বলতাটা মূলত কোথায়? ভার্বের জায়গাটাতে। ভার্ব সম্পর্কে যদি কনসেপ্ট থাকে, ভার্ব রিলেটেড ভোকাবুলারি যদি বেশি করে শিখতে পারেন, ইংলিশটা ডেভেলপ করতে পারবেন। তো কি বললাম? কি বললাম আমি? যে উই আফটার রিসিং, উই অ্যারেঞ্জড মেনি থিংস ফর কুকিং, আফটার দ্যাট উই কুকড, তারপর আমরা রান্না করেছিলাম, কিছু আইটেমের নাম মেনশন করেন, যে বিফ, বিরিয়ানি, স্যালাড, এটসেট্রা। দেন উই ফেল্ট কোয়াইট হাংরি, আমরা খুবই ক্ষুধার্ত অনুভব করেছিলাম। ফর দ্যাট রিজন, এ কারণেই, এটা বলে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, এ কারণেই উই উই এইট, আর আমরা খেয়েছিলাম, উই এইট, একটা টাইমের মেনশন করেন, অ্যাট 3 p.m, উই উই কমপ্লিটেড অর উই ফিনিশড, এটাও আপনি বলতে পারেন, আওয়ার ফেস্ট, অর্থাৎ আমরা আমাদের ভোজন বা খাওয়া শেষ করেছিলাম, একটা টাইমের নাম মেনশন করেন, অ্যাট 4 p.m, 4টার দিকে। দেন উই পারফর্ম সাম কালচারাল অ্যাক্টিভিটিস, তারপর আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আর উই অ্যারেঞ্জড সাম কালচারাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এরপর সেখানে কি কি হয়েছিল আপনি বলতে পারেন, যে অন অফ মাই ফ্রেন্ডস, আমাদের ভিতরে একজন বন্ধু, হ্যাঁ, স্যাং আ সং, সিং মানে গাওয়ার পাস্ট অফ স্যাং, একটা গান গেয়েছিল, আর রিসাইটেড আ পোয়েম, আই অলসো প্রেজেন্টেড আ জোক, হ্যাঁ, অ্যান্ড অল দ্য অল অল দ্য ক্লাসমেট এনজয়েড আফটার ওয়াচিং মাই জোক। এই ধরনের কথা দু একটা আপনি বাড়াতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, যে উই এনজয়েড দ্য পিকনিক আ লট, উই এনজয়েড, আমরা এই পিকনিকটা খুবই ভালোভাবে উপভোগ করেছিলাম। এরপর কি? দেন উই স্টার্টেড ফর হোম, আমরা বাড়ি আসার জন্য রওনা দিয়েছিলাম, বা উই রিটার্নড হোম, উই কেম ব্যাক হোম, বিভিন্নভাবে বলা যায়, স্টার্টেড বলতে পারেন, রিটার্ন বলতে পারেন, কেম ব্যাক বলতে পারেন, একটা টাইমের মেনশন করে দেন, অ্যাট 5 p.m, দেন ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি। এই যে আমি কোশ্চেন বললাম, টেন্স টেন্স বললাম, বা এই যে টাইমিংটা বললাম, সেন্টেন্সগুলো দেখালাম, আর নিজে করলাম, আপনাদের সামনে বললাম, আপনারা আমার কাছে শুনলেন, আপনাদের কি এখন মনে হচ্ছে না যে আমাকে যদি আপনি এখন বলেন এই টপিকের উপর কথা বলতে, আমি কথা বলতে পারবো, ইংলিশে স্পিকিং করতে পারবো, আমি আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স, আমি কবে পিকনিক করেছিলাম এটা শেয়ার করতে পারবো? মনে হয় যে এখন পারা যায়, সম্ভব? বলেন তো, কনফিডেন্ট পান? বোঝা যায় যে ইংলিশে কথা বলা কঠিন না? এই যে জিনিসটা দেখালাম, সহজ বিষয় না? বলেন তো, আমার সাথে একটু কথা বলেন, কথা শোনা যায় আমাকে? ক্লিয়ার শুনতে পারছেন জি আপনারা? স্যার, জি স্যার। হুম? ইংলিশে স্পিকিং করা খুব কঠিন? একবার ভাবেন, আচ্ছা। একবার বলেন, একবার চিন্তা করে দেখেন, এর থেকে ইফেক্টিভ টেকনিক বা স্ট্র্যাটেজি আর হয় না।
কেন হয় না বলছি জানেন? এই যে আমি যেভাবে আপনাদের দেখালাম না, এইভাবে দেখলে কি হয়, এর বেনিফিট কি? আপনার রিডিং এর ডেভেলপমেন্ট আসছে, আপনার প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসছে, আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসছে, আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট আসছে। অনেকে বলে না যে আমি ইংরেজি শিখতে চাই, ইংরেজিতে কথা বলতে চাই, আমি গ্রামার পারি না, আমি গ্রামার শিখবো। অনেকে বলে যে আমি স্পিকিং পারি, রাইটিং পারি না। অনেকে বলে আমি রাইটিং পারি, স্পিকিং পারি না। যারা এগুলো বলেন না তারা মূলত কিছুই পারেন না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। কারণ ইংলিশ এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। এখানে একটার সাথে একটা টপিক কানেক্টেড বা রিলেটেড। একটা পারলে আরেকটা অটোমেটিক্যালি আপনি পারবেন। কেউ আপনাকে আটকাতে পারবেন না। আপনি যে কোনো একটা সাইড ভালোভাবে রপ্ত করেন, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি অবশ্যই পারবেন। কারণ এটা কানেক্টেড একটার সাথে আরেকটা। আমার কথা বুঝতে পারছেন? যারা বলেন যে আমি এই পারি ওই পারি না, আমি গ্রামার পারি স্পিকিং পারি না, স্পিকিং পারি রাইটিং পারি না, এটা মূলত কিছুই না, এটা কোনো কথা হয় না। কারণ এই যে জিনিসটা আমি দেখালাম, আপনি যদি এইভাবে একটা প্যাসেজ অ্যানালাইসিস করতে পারেন, এইভাবে একটা প্যাসেজকে ডেসক্রাইব করতে পারেন, আপনার রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, স্পিকিং কোন জায়গায় প্রবলেম থাকবে আপনি আমাকে বলেন। এই যে জিনিসটা দেখালাম না, এটা সবাই দেখাতে পারে না। কারণ ইংরেজি অনেকেই পড়ায়, ইংরেজি অনেকেই শেখায়, কিন্তু আমি যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি, এই যে প্যাসেজ পড়তেছি, অ্যানালাইসিস করতেছি, নিজের মতো করে আইডিয়া জেনারেট করে আমি সেন্টেন্সগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। পড়তে সবাই পারে, পড়ায় সবাই, আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা সবার থাকে না। এই জিনিসগুলো করাতেও অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। আমি যদি এই ছোট ছোট রুলস পড়াতাম আপনাকে, যে আই ফিল লাইক মানে আমার খেতে ইচ্ছা করছে, আই ডোন্ট ফিল লাইক খেতে ইচ্ছা করছে না, তাহলে আমার কফি খেতে ইচ্ছা করছে কি হবে? আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি, আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, এটা কি হবে? আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। এগুলো যদি আমি আপনাকে পড়াতাম, আমার কাছে কিন্তু কঠিন লাগতো না, আমার নিজেরও পরিশ্রম হতো না, কষ্ট হতো না। কিন্তু এই যে একটা বিষয় আমি দেখালাম, পড়ালাম, এটা একটা হার্ড টপিক। হার্ড বলতে কি, এইটা আমি পড়তেছি ঠিক আছে, কিন্তু আরেকজনকে বুঝাই দিতে গেলে, আপনাদেরকে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাতে গেলে, এর বেনিফিটটা বোঝাতে গেলে আমার কত কথা বলতে হচ্ছে, কত পরিশ্রম এই জায়গাটাতে করতে হচ্ছে। এটা না করলে তো আপনারা বুঝবেন না, নিতে পারবেন না। তো এটার জন্য আমাকে অনেক সময় দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, তারপরে এই জিনিসটা আপনি ডেভেলপ করছেন। আর এইভাবে যদি আপনি ইংরেজি শিখতে পারেন, এই যেটা বললাম, আপনি অ্যাকচুয়ালি প্রফেশনাল হতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারবেন, আপনার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। আমি যাদেরকে শেখাই এইভাবেই শেখাই। আমার কাছে ক্লাস করে আমার স্টুডেন্টরা বাইরে বিভিন্ন জায়গায় অফলাইনে প্রতিষ্ঠান দিয়েছে, মাদারীপুর, সিলেট, চিটাগাং। আমি যেটা আপনাদের সাথে কিছুদিন আগে বলছিলাম, একটা স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমি মাদারীপুর একটা কোচিং সেন্টার দিয়েছি ইংলিশে, 7জন স্টুডেন্ট। সেখানে আপনার কাছ থেকে শেখার পর, আপনার কোর্স করার পর, আপনার এই বিষয়গুলো ফলো করার পর, আমি যখন ক্লাস নেই, আমার ঠিক পরের ব্যাচে 7জন থেকে আমার 53 জন স্টুডেন্ট হয়েছে। এইখানকার বিভিন্ন অ্যাডভোকেট বা এরা ভর্তি হয়েছেন। আমাকে তিনি বলছিলেন আমার লেখা যে বইটা, সেটা নিয়ে তাদেরকে মানে তাদের কাছে সেটা সে দিয়েছে, বিক্রি করেছে। তো আহ, কেন আপনি ভাষা পারবেন না? এই প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে, এটা কঠিন না, অনেকে এই জিনিসগুলো বোঝে না, এটা গুরুত্ব দিতে পারে না। বাট এটা আপনি একবার শুরু করেন। এ তো আমি একটা টপিক দেখাচ্ছি, আমার পেইড কোর্সের স্টুডেন্টদের আমি এইভাবেই পড়াই। আপনি একটা না 10টা টপিক এইভাবে অ্যানালাইসিস করে, নিজের মতো করে 10টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন। যদি আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট না আসে, তখন আপনি আমাকে বলবেন। কোনো টেন্স, গ্রামার কোনো কিছুই লাগে না, মিনিমাম একটু কনসেপ্ট থাকলে সবই পারা যায়, সবই সম্ভব। আমি আপনাকে করাবো, এই ক্লাসে বসেই করাবো। আপনি ইংলিশ এক্সপার্ট হবেন, পারফেক্ট হবেন, এতটুকু আমি বলতে পারি। এটা কঠিন না। এটা আমরা সঠিক স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করি না, তাই পারি না। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এইভাবে Yes, sir, আপনাদের বুঝতে পারছি। এগোতে হবে। এরপর দেখেন আমি কি করি, আপনারা আরেকটু থাকেন, আরেকটু বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন আমি যে কাজটা করে থাকি, বা যে বিষয়গুলো বলে থাকি বা বুঝিয়ে থাকি, সেটা হচ্ছে কি, আপনার যদি নিতান্তই স্পিকিং এর সমস্যা হয়, এই প্যাসেজ যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন, আমি কিন্তু আবার কনভারসেশনও রাখি স্টুডেন্টসদের জন্য। কনভারসেশন মানে কি, এই সেম টপিকের উপর, সেম ব্যাকগ্রাউন্ডের উপর, আপনার যদি ন্যূনতম টেন্স সম্পর্কেও একটু কনসেপ্ট থাকে, আপনি ওই কনভারসেশনটা সলভ করেন, দেখবেন ওইখান থেকে আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট চলে আসবে। কনভারসেশন সলভ করবেন মানে কি, এটা কেমন বা আপনি কিভাবে করবেন, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই সেম টপিকের উপর দেখেন, এখানে দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন লেখা আছে, যে ডায়লগ ওয়ান, রাজু অ্যান্ড মিনা। এটাও আমার বইতে আছে, আমার যে লেখা বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সেখানে এইগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো কি বলছে দেখেন, রাজু এবং মিনা দুইজনের ভিতর একটা কথোপকথন হচ্ছে। কার ভিতর বলছি? রাজু এবং মিনা দুইজন কথা বলছেন। এবং কি নিয়ে?
অ্যাবাউট আ পিকনিক। হ্যাঁ, একই বিষয়। এখানে বাংলা সেন্টেন্স আছে, আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমাদের মাদার টাং বা মাতৃভাষা বাংলা, আপনি প্রাইমারি লেভেলে ইংলিশে যা কিছু লিখতে যান বা বলতে যান, দেখবেন আমাদের ব্রেইনে কিন্তু আগে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল থিংস। সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো কোনো কিছু বাংলায় ভাবলে, আমাদের ব্রেনে বাংলায় আসলে, সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায়, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এই বিষয় সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি, ডেভেলপ করতে পারি, ধারণা রাখতে পারি, তাহলে ইংরেজি ভাষাটা অনেক সহজ হয়ে যাবে আমার কাছে। হ্যাঁ, তো দেখেন, এই যে দুইজনের ভিতরে একটা কনভারসেশন বা কথোপকথন আপনারা দেখছেন। রাজু বলছে মিনাকে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে এটা কি হতে পারে? আপনার মতো করে ভাবেন, এটা কি হতে পারে? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে আমরা বলতে পারি যে ডিড ইউ অ্যারেঞ্জ। এটা পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। তো কোশ্চেন করতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই ডিডের ব্যবহার করতে হবে। সো ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক, আ পিকনিক লাস্ট মান্থ? লাস্ট মান্থ আমাদের সেন্টেন্সটা হলো না, যে তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? এইভাবে এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। ইটস নিডেড। দেখেন, এখন আমি কি বলছি, আপনারা যারা আমার ফোর্থ ফ্রি ক্লাসে বা ফিফথ ফ্রি লাইভ ক্লাসে জয়েন করেছিলেন, দেখেন ভাষা কতভাবে শেখা যায়। আমি আপনাদের বলছিলাম যে যখন আমরা এই কনভারসেশনগুলো প্র্যাকটিস করব, এই কনভারসেশন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা কখনোই যে সেন্টেন্সটি দেওয়া আছে সেইটারই ট্রান্সলেশন করে বসে থাকবো, এরকম করব না। আমরা আরো অন্যান্য টেন্সের সাথে, টাইমের সাথে কম্পেয়ার করে প্র্যাকটিস করব। তাহলে আমাদের শেখাটা অনেক বেশি ফ্রুটফুল হবে। অন্যান্য টেন্স বা টাইমের সাথে কম্পেয়ার করে প্র্যাকটিস করলে শেখাটা ফ্রুটফুল কিভাবে হবে? প্রত্যেকে বোঝেন, আমাদের এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট হবে। আপনারা যারা এখন জয়েন করছেন, একদম শুরু থেকে বোঝার চেষ্টা করেন এই যে কনভারসেশনটি কিভাবে, কোনো কিছু বাংলায় ভাবলে সঠিক টেন্স টাইম ঠিক রেখে, কারেক্ট অর্ডার মেনটেন করে, সেটা কোশ্চেন হোক বা অ্যান্সার, কিভাবে ইংলিশে ইনস্ট্যান্টলি কথা বলা যায়। তাহলে আমি বলছি কি, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? এইটা যদি আমি বিভিন্ন টেন্সে পরিবর্তন করি, আমি যদি এখন আপনাকে বলি যে তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, এটার ইংরেজি কি হবে আপনারা বলতে পারবেন? তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তখন কি হবে? যে ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে একটি পিকনিকের আয়োজন করবে? তোমরা কি আগামী মাসে একটি পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি আহ, আহ, এখন পিকনিকের আয়োজন করতেছো? তোমরা কি এখন পিকনিকের আয়োজন করছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক নাও? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক নাও? তোমরা কি পিকনিকের আয়োজন করছিলে? ওয়ার ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করতে থাকবে? উইল ইউ বি অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? হ্যাভ ইউ অ্যারেঞ্জড, হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? ওকে। সো এইভাবে যে টেন্সগুলো বেশি অ্যাক্টিভ, যে স্ট্রাকচারগুলো অ্যাজ ইউজুয়াল সচরাচর ইংলিশে কথা বলতে গেলে আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে হয়, সেগুলো দিয়ে বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? যে আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে পিকনিকে গিয়েছিলাম, সরি, সিলেট ভ্রমণে গিয়েছিলাম। দেখেন, এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে ভ্রমণ, একটা হচ্ছে যাওয়া। আমার যাওয়াটা হচ্ছে মেইন ভার্ব, বাংলা বাক্যের লাস্টে মূলত মেইন ভার্ব থাকে। ইংলিশে মেইন ভার্বটা সাবজেক্টের পরে হয়। তাহলে এটা কি হবে? আই, সাবজেক্ট। এরপর ওই যে অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু সিলেট, ওয়েন্ট টু সিলেট, SHOILET, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু সিলেট। এরপর হচ্ছে ভ্রমণে, তাহলে টু ভিজিট বলতে পারেন বা ফর ভিজিটিং, এটাও আপনি বলতে পারেন। ফর, VISITING, যে আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু সিলেট ফর ভিজিটিং। অ্যান্ড, এবং, উই, আমরা, অ্যারেঞ্জড, UARRANCED, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। অর্থাৎ এবং আমরা সেখানে একটি পিকনিকের আয়োজন
করেছিলাম, এবং আমরা সেখানে একটি পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এইভাবে আপনি কথাগুলো বলতে পারেন। এবার বলছে যে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে, তাহলে ইংরেজি কি, পাস্ট টেন্স এটা, তাহলে ইংলিশটা কি হবে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে। দেখেন, ডিড ইউ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার এগেইন, সো ডিড ইউ গো দেয়ার বাই বাস। এখন আপনার প্র্যাকটিসটা শুধু এটা হবে না, আপনার প্র্যাকটিসটা কি হবে, যে আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, তোমরা কি প্রতিদিন বাসে যাও, ডু ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি আহ, বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি বাসে যাচ্ছ বা যাইতেছো, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস, তোমরা কি বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার, তোমরা কি বাসে যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং দেয়ার, তোমরা কি বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস। বলছে না, আমরা বাসে যাইনি, তাহলে এইটার ইংলিশ কি, নো, উই ডিডেন্ট। দেখেন এইটার ইংলিশ কি হবে, এই জায়গাটা বুঝতে হবে, যে আমরা বাসে যাইনি, তাহলে ইংলিশটা কি হবে, যে উই ডিডেন্ট go there, we didn't go there by bus, আমরা বাসে যাইনি, we didn't go there by bus। তাহলে যদি বলি যে আমরা বাসে যাই না, we don't go there by bus, আমরা বাসে যাব না, we won't go there, অর্থাৎ will not। এইভাবে প্র্যাকটিসটা কমপ্লিট করতে হবে, we won't go there by bus, আমরা বাসে যাচ্ছি না, we are not going there by bus। টাইমিংটা বোঝেন, এইভাবে কেউ আপনাকে প্র্যাকটিস করাবে না, হাজারটা ইউটিউব চ্যানেলে সার্চ করেন, পারবেন না এই ক্লাস। ফ্রিতে করছেন, মূল্য দিতে পারে না অনেকে। আমি যে ক্লাসগুলো নেই, আমি যেভাবে শেখাই, যেভাবে পড়াই, এটা এটার থেকে প্র্যাকটিক্যাল ওয়ে আপনারা খুঁজে পেলে আমাকে বলবেন। আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে পেইড ক্লাস করেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাস কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন বলবেন, কারণ আমি যাদেরকে পড়াই, যা পড়াই, একদম মনের ভিতর থেকে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় পড়ানোর বা বোঝানোর চেষ্টা করি। আমাদের পেইড কোর্সের ক্লাস শুরু হয়েছে, একটা ক্লাস কমপ্লিট হয়েছে, আগামীকাল থেকে একদম শুরু থেকে, আগামীকালই হচ্ছে পেইড কোর্সের যে মেইন ক্লাস, মেইন কন্টেন্টের ভিতরে আমরা মুভ করব। একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, যারা এখনো পর্যন্ত এটা করতে চান তারা জানাবেন। এটা 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি, 70টা ক্লাস আপনি পাবেন। ক্লাস টাইম হচ্ছে রাত 10টায় থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, রাত 10টা থেকে 11টা। একদম প্র্যাকটিক্যালি আপনি ইংরেজিটা শিখতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রেন্ট, বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হয়। সেখানে বেসিক গ্রামার, স্পোকেন রাইটিং সবকিছুই আমি আলোচনা করব, এবং ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি শিখে আপনি আপনার স্ব সেক্টরে ডেভেলপ করতে পারবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা আমি শিখিয়ে থাকি। যদি এখনো কেউ ভর্তি হতে চান, আগামীকাল সন্ধ্যার ভিতরে সেন্ড মানি করে জানাবেন, পেইড কোর্সে ভর্তি হতে পারবেন। সেখানে একদম প্রফেশনাল ওয়েতে আগামীকাল থেকে একদম নতুন যে ব্যাচটা, সেখানে ক্লাস শুরু হয়। তো দেখেন, কি বলছে যে আমরা বাসে যাইনি, তাহলে কি হবে, উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। তাহলে আমরা বাসে যাই না, উই ডোন্ট গো, আমরা যাব না, উই ওন্ট গো, আমরা যাচ্ছি না, উই আর নট গোয়িং, আমরা যাচ্ছিলাম না, উই ওয়ার নট গোয়িং, আমরা যেতে থাকবো না, উই ওন্ট বি গোয়িং। এবার আমি যদি বলি যে আমরা বাসে যাইনি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললেও উই হ্যাভ নট গন দেয়ার বাই বাস, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে এটা কি হবে, যে উই ওয়েন্ট টু সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা। উই ওয়েন্ট, দেখেন আমরা গিয়েছিলাম, তাই না, উই ওয়েন্ট টু দ্য সিলেট, উই ওয়েন্ট টু দ্য এস এস ও এল এ টি সিলেট ফ্রম ঢাকা বাই বাস। উই ওয়েন্ট টু দ্য সিলেট ফ্রম ঢাকা বাই বাস। সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল, সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে, তাহলে এখানে কি বলতে পারেন আপনি, যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক, কি বলতে পারেন, যে হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ অন দ্য পিকনিক। ও সরি, লেখা কি হয়ে গেছে, যাই হোক। সো হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ অ্যাট দ্য পিকনিক, এরকম হবে, ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, যে বলছে যে আমরা পোলাও, রোস্ট, আমরা পোলাও, রোস্ট, বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে এখানে আপনি কি বলতে পারেন, যে উই, সাবজেক্টটা কি, উই, সাবজেক্টটা কি, আমরা, এরপর ভার্ব কি, উই কুকড, আমরা রান্না করেছিলাম, উই কুকড। এরপর আপনি ওই আইটেমগুলোর নাম মেনশন করেন, পোলাও, রোস্ট, হ্যাঁ, বিরিয়ানি, এক্সেট্রা। উই কুক, আমরা রান্না করেছিলাম।
পোলাও, রোস্ট, বিরিয়ানি, এক্সেট্রা। রাজু বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? কি বলতে পারে? সরি, এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাহলে এখানে এছাড়া ইংরেজি কি জানেন? এই এক্সেট্রার পর আপনাকে লিখতে হবে বিসাইডস, একটা কনজাংশন। বিসাইডস মানে পাশাপাশি বা তাছাড়া। উই একটা সাবজেক্ট, অ্যারেঞ্জ, উই অ্যারেঞ্জড আ কালচারাল অর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। কালচারাল অ্যাক্টিভিটিস, এইভাবে সেন্টেন্সগুলো দেখে টেন্স বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করেন। এখান থেকেও ভালো একটা ডেভেলপমেন্ট আসে। ওই সেম টপিকের উপর কিন্তু যদি আপনি স্পিকিং করতে না পারেন, এগুলো করতে হয়। সো কোন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? বলছে আমার একটা ভাই নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটু গান গেয়েছিলাম। ওয়ান অফ মাই ব্রাদার্স রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম অ্যান্ড আই স্যাং আ সং। দেখেন, সিং মানে গাওয়া। কি হয় জানেন? ভার্বের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। আই সিং, সরি, সিং এর পাস্ট ফর্ম স্যাং, আর সং আবার পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যদি বলি আমি গান গেয়েছি, আই হ্যাভ, দেখেন সাং, একটা হচ্ছে স্যাং এ সাউন্ড, আর হচ্ছে আ সাউন্ড, SUN, যেটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ সাং আ সং। আমরা এই জিনিসগুলো কিন্তু অনেকেই বুঝি না। আই স্যাং আ সং, আমি গান গাই। আই হ্যাভ সাং আ সং, আমি গান গেয়েছিলাম। সরি, আই স্যাং আ সং, আমি গান গেয়েছিলাম। আই সিং আ সং, আমি গান গাই। আই স্যাং আ সং, আমি গান গেয়েছিলাম। আই হ্যাভ সাং আ সং, আমি গান গেয়েছি, এরকম হয়। তো রাজু বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? তাহলে এটার ইংরেজি কি? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে আগে WH ওয়ার্ড, হ্যাঁ, ওয়েন, দেন ডিড ইউ রিটার্ন, হ্যাঁ, ওয়েন ডিড ইউ, RETURN, রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম, তোমরা কখন বাড়ি ফিরেছিলে? তাহলে কি হবে? উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। এবার এখানে বলছে যে একটা টাইমের মেনশন করতে হবে, কিন্তু তার আগে এইগুলোকে আপনি বিভিন্ন টাইমে কম্পেয়ার করেন তো। আমি যদি বলি তোমরা কখন বাড়ি ফেরো, প্রতিদিন মনে করেন কেউ স্কুলে যায়, তাই আমি বলছি তোমরা কি প্রতিদিন স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল রেগুলারলি? তো তোমরা কখন বাড়ি ফেরো? ওয়েন ডু ইউ রিটার্ন হোম, তখন কিন্তু ডু দিয়ে হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি তোমরা আজ কখন বাড়ি ফিরবে, ওয়েন উইল ইউ রিটার্ন হোম টুডে, ওয়েন উইল ইউ রিটার্ন হোম টুডে, তোমরা কখন বাড়ি ফিরতেছো, কখন বাড়ি ফিরছো, বলি না? ওয়েন আর ইউ রিটার্নিং হোম, ওয়েন আর ইউ রিটার্নিং হোম, হ্যাঁ, তোমরা কখন বাড়ি ফিরতেছো? তোমরা কি বাড়ি ফিরেছো? হ্যাভ ইউ রিটার্নড হোম, তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম, প্রেজেন্ট পারফেক্ট। তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। সো এইভাবে এই যে টাইমের মেনশন করা, হ্যাঁ, বাংলা সেন্স বুঝে সঠিক টেন্স আইডেন্টিফাই করে এই প্র্যাকটিসটা করতে হবে। আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 PM ইন দ্য ইভিনিং। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? সো উইল ইউ মিট উইথ মি ইন ঢাকা টুমোরো, আর উইল ইউ মিট মি ইন ঢাকা টুমোরো? বলছো ইয়েস অফকোর্স, প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। তুমি কখন ফ্রি হও বা থাকো আমাকে জানিও। আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি, ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? বলছে তেমন জরুরি কোনো কাজ নেই, দ্যার ইজ নো ইম্পর্টেন্ট টাস্ক, বাট আইড লাইক টু গো ফর শপিং উইথ ইউ। আমি তোমার সাথে শপিং এ যেতে চাই। আইড লাইক টু গো ফর শপিং উইথ ইউ, তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? আমি যদি বলি তুমি কি আমার সাথে যাও, ডু ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাচ্ছ? আর ইউ গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে গিয়েছো? হ্যাভ ইউ গন উইথ মি? দেখছেন, এই চেঞ্জিংটা আনতে হবে। বলছে হ্যাঁ যাব। কি বলছে দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে হ্যাঁ যাব, কিন্তু আমার তো আগামীকাল একটু বিমানবন্দরে যাওয়ার কথা। ইয়েস, আইল গো, বাট এই যে যাওয়ার কথা, এটাও আমি আপনাদের ফোর্থ ফ্রি ক্লাসে দেখাইছিলাম যে শুধু টেন্স দিয়ে আমরা ইংলিশে সবকিছু ডিসক্রাইব করতে পারি না, সব কথা প্রকাশ করতে পারি না, মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। তাহলে এই যে জায়গাটা, আমার তো আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা, এটা কিসের ব্যবহার হয়? সাপোজ টু, এটা সেমি মোরাল ভার্ব, যে আই এম সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট টুমোরো, আই এম সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট টুমোরো। আমার আগামীকাল বিমানবন্দর যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট টুমোরো। আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে। মাই ব্রাদার উইল কাম ফ্রম আমেরিকা, কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম আমেরিকা। বলছে ওকে, যদি সময় পাও তাহলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। সো ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই ওয়েট ফর ইউ। ইফ ইউ গেট টাইম, যদি তুমি সময় পাও,
প্লিজ কাম, তুমি এসো, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। সো এইভাবে কিন্তু আপনি, আমি একটা দেখাচ্ছি বা আপনাকে বলতেছি, আপনার হয়তো সহজ হতে পারে, মনে হতে পারে বা কোনো কিছু এটা আপনি মনে নাও করতে পারেন এটা নিয়ে, কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি 8-10টা আপনি সলভ করতে পারেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে আপনি কখন নিজে থেকে ইংরেজিটা শিখে গেছেন। শুধু দরকার হচ্ছে একটু টাইম দিতে হবে, এখানে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ব্রেইনটাকে অ্যাপ্লাই করতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। একটু প্র্যাকটিস, আর কিছুই লাগে না। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট practice makes a man perfect. So without practicing, how can you be able to expert and fluent in English? You have to create an idea from your own brain. You have to generate an idea and you have to provide these ideas from your mouth. মুখ দিয়ে কথা বের করতে হবে। ইংরেজি ভাষা কঠিন না, আমরা এটাকে কঠিন করে ফেলি। আমরা মনে করি আমি পারি না কিছু, আগে টেন্স শিখি, গ্রামার শিখি, ওটা শিখি, এটা শিখি, বুঝে নেই, তারপর কথা বলবো। না, কথা বলা শুরু করে দিতে হবে, কনভারসেশন সলভ করা শুরু করে দিতে হবে। ভুল হয় হোক, আমি কি সঠিক করে নিতে পারবো? তো কথা বলতে হবে, এটা হচ্ছে মেইন কথা। টপিকের উপর স্পিকিং করতে হবে। হ্যাঁ, স্পিকিং না করলে কনভারসেশনটা করেন, এখান থেকে এই কনভারসেশন থেকে আবার স্পিকিং এ চলে যান, যে দুইজনের ভিতরে পিকনিক নিয়ে একটা কথা হয়েছে, এবার দেখি এটা আমি স্পিকিং এর ভাষায় পারি কিনা। স্পিকিংটা পারলেন না, কনভারসেশন আসেন, কনভারসেশন পারলেন না, স্পিকিং এ যান। এইভাবে ডেভেলপমেন্টটা আসে। ডেভেলপমেন্টটা এইভাবেই করতে হবে। আমি কি আপনাদেরকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম, কিছু কি বুঝতে পেরেছেন? মনে হয় এটা গুরুত্বপূর্ণ, কাজে লাগার মতো, ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, ভাষাটা শেখার জন্য এই ওয়েটা ফলো করতে হবে বা পদ্ধতিটা ফলো করা দরকার। মনে হয় একটু, বোঝেন কিছু? কি মনে জি হয় স্যার, আপনাদের? বুঝতে জি হ্যাঁ। স্যার, জি স্যার, তো বুঝতে পারছি। ভাষাটা শিখতে গেলে, হ্যাঁ পিডিএফ দিব, ভাষাটা শিখতে গেলে এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে। কারণ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লার্নিং এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, কোনো বিকল্প নেই। আমি আরো দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আর আমি যেটা বললাম, আমাদের একদমই নতুন যে পেইড ব্যাচ, সেটা হচ্ছে আগামীকাল থেকেই আপনারা করতে পারবেন। এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, মেইন ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, সেটা রেকর্ড আপনারা পেয়ে যাবেন। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সপ্তাহে 4 দিন ক্লাস, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, রাত 10টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট হবেন। যদি না পারেন, ক্লাস মিস করেন, ইন কেস ক্লাস করতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে, তার থেকে বেশি সময় লাগলে সেটাও পাবেন। একটা ব্যাচে আপনি ক্লাস করছেন, 3 মাস হয়ে গেছে, শিখতে পারেননি, নতুন ব্যাচে জয়েন করতে পারবেন। রেগুলারিটি মেনটেন করলে, টাস্ক কমপ্লিট করলে 3 মাসের আগেই শেখা সম্ভব। আমি সেভাবেই শিখিয়ে থাকি আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে। বাট যদি বেশি সময় লাগে, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা, টোটাল 2,000 টাকা। ইভেন এই 2,000 টাকা একসাথে না দিয়ে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। আর এই কোর্সটা আপনি কমপ্লিট করতে পারলে, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি বলতে পারি। তো 3 মাসের ভিতর যদি আপনি কভার করতে না পারেন, নতুন ব্যাচ পাবেন। আপনি যতদিন না পর্যন্ত শিখতে পারেন বা ডেভেলপ করতে পারেন, আমাদের সাথে থাকতে পারবেন। বাড়তি কোনো টাকা বা কোর্স ফি দিতে হবে না, টোটাল কোর্স ফি এই 2,000 টাকাই। এইটার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত পারবেন ডেভেলপ, আপনি থাকতে পারবেন। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেইভাবেই ডিজাইন করা। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন। সো প্রত্যেকটা ক্লাস এইভাবে ইন ডিটেলস আমি নিয়ে থাকি। এইভাবেই আপনারা প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। আর টোটাল 70টা ক্লাস আপনার এখানে থাকবে। প্রত্যেকটা ব্যাচে মেইন স্পোকেন কোর্সে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এছাড়াও আমি আমার মতো করে এটা অর্গানাইজ করে নিই, তার ডেভেলপমেন্ট বুঝে, যখন প্র্যাকটিক্যাল স্পিকিং এর পার্ট আসবে, আপনি যখন কথা বলবেন, আপনাকে সেই সুযোগ, সেই অপরচুনিটি সবকিছুই আমি দিব, আপনাকে দিতে হবে। সেই কোর্সটাতে টোটাল 70টা ক্লাস। প্রথমে 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। 40 থেকে 50 নম্বর ক্লাস থাকবে রাইটিং এর উপর। এরপরে 20টা ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। এই ধারাবাহিকতাটা মেনটেন করে আমি আপনাদের ক্লাসগুলো নিব, ডেভেলপ করাবো। এবং এতটুকু বলতে পারি, যদি এটা আপনারা মেনটেন করতে পারেন, দেখেন লাস্টের ক্লাসগুলো, আমরা অনেকে ইংরেজি শিখি, ইংরেজি প্র্যাকটিস করি, করতে চাই, শেখার চেষ্টা করি। আমরা প্র্যাকটিক্যাল জায়গাটায় এসে প্র্যাকটিসটা করি না। হ্যাঁ, আমি আপনার টিচার, আমি শেখাচ্ছি, আমি আমার কোর্সে 40টা ক্লাস আছে, 40টা ক্লাস আমি নিলাম, আমি 40টা ক্লাস নিলাম, আপনি মনোযোগ দিয়ে দেখলেন বা শুনলেন, আপনি কি ইংরেজি শিখে গেছেন? না, আপনি তো শুধু দেখে আসছেন এতদিন বা শুনে আসছেন, আপনি তো কথা বলেননি। তো একটা কোর্স করলেই সে শিখে যায় না, কথা বলতে হবে, মুখ দিয়ে কথা বের করতে হবে। এই জন্য লাস্টের ক্লাসগুলো কনভারসেশন প্র্যাকটিস, এই ক্লাসে বসে আপনাকে প্র্যাকটিস করাবো। নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ সার্টেন টপিকের উপর আপনাকে স্পিকিং
থিঙ্ক করতে হবে, অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট যেটা বললাম 8-10টা টপিকের উপর কথা বলেন, আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, ইংলিশে কম সময়ের ভিতরে এক্সপার্ট হতে পারবেন।